everyone, my name is Momita Banerjee. Welcome you all to my channel Geography of Momita's Own Creation. যেখানে তোমরা জিওগ্রাফির বিভিন্ন টপিক সম্বন্ধে জানতে পারো উইথ মি ভেরি ইজিলি। আগের ভিডিওতে আমি বলেছিলাম ওশিয়ান কারেন্ট বা সমুদ্র স্রোতের ডেফিনেশন টাইপ সম্বন্ধে। আজকের ভিডিওতে আমি বলবো যে ওশিয়ান কারেন্ট কিভাবে জেনারেট হচ্ছে বা সমুদ্র স্রোত কিভাবে সৃষ্টি হচ্ছে। তো ওশিয়ান কারেন্ট বা সমুদ্র স্রোত সৃষ্টি হওয়ার অনেকগুলি কারণ আছে। সেই কারণগুলির মধ্যে কয়েকটি আমি তোমাদের সাথে আলোচনা করব। অনেকগুলি কারণ আছে যে কজ অফ জেনারেশন অফ ওশিয়ান কারেন্ট, সমুদ্র স্রোত সৃষ্টি হওয়ার কারণ। ফার্স্টেই বলা আছে যে উইন্ড কিভাবে সমুদ্র স্রোত সৃষ্টি করছে। আমরা জানি যে 3 টাইপের উইন্ড আছে, যেমন ধরো প্ল্যানেটারি উইন্ড, পিরিয়ডিক উইন্ড এন্ড সিজনাল উইন্ড। তো প্ল্যানেটারি উইন্ড মানে যেটাকে বাংলাতে বলা হচ্ছে নিয়ত বায়ু। নিয়ত বায়ু কি হয় যে থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হতে থাকে, একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হতে থাকে। তার মধ্যে নিয়ত বায়ুর মধ্যে পড়ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। তো এই আয়ন বায়ু নর্থার্ন হেমিস্ফিয়ারে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় এবং সাউথার্ন হেমিস্ফিয়ারে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। তো এই যে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর সাথে সাথে ওশিয়ান সারফেসের যে ওয়াটার সেটাও কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে বা জলের সঞ্চালন করছে বায়ু প্রবাহের সাথে। তো আয়ন বায়ুর সাথে যখন আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে থ্রু আউট দ্য এয়ার একটা নির্দিষ্ট দিকে, তো আয়ন বায়ুর সাথেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে এবং প্রবাহিত হচ্ছে। নেক্সট যদি আমরা বলি যে ওয়েস্টার্লিস বা পশ্চিমা বায়ু, পশ্চিমা বায়ু সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তো সেই বায়ুর সাথে সাথে আমাদের ওশিয়ানের ওয়াটার কি হয়, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সঞ্চালিত হয়। এইভাবে নতুন করে সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। বা আমরা যদি নেক্সট বলি যে মেরু বায়ু বা পোলার উইন্ড, মেরু বায়ু সবসময় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। তো ওশিয়ান কারেন্টও এই মেরু বায়ুর সাথে সাথে পূর্ব থেকে পশ্চিম দিকে সঞ্চালিত হয়। তো এইভাবে উইন্ড আমাদের সমুদ্র স্রোত সৃষ্টিতে হেল্প করছে। নেক্সট রয়েছে দেখো নাম্বার 2, রোটেশন অফ দ্য আর্থ। আমরা জানি যে আমাদের আর্থ পশ্চিম থেকে পূর্ব দিকে রোটেশন নিয়ে চলেছে, সবসময় ঘুরছে। তো এই রোটেশন হওয়ার জন্য আমাদের যে কোনো ফ্রিলি মুভিং অবজেক্ট লাইক উইন্ড বলো, ওশিয়ান কারেন্ট বলো, কোনো কিছুই কিন্তু স্ট্রেট ভাবে যেতে পারে না বা সোজাসুজি একটা লাইনে যেতে পারে না। আমাদের ফেরেলস লতেও আমরা দেখেছি, উনি বলেছেন যে ফেরেলস লতে বলেছেন যে নর্থার্ন হেমিস্ফিয়ারে উইন্ড রাইটে রিফ্লেক্ট হয়ে যায় এবং সাউথার্ন হেমিস্ফিয়ারে উইন্ড লেফটে রিফ্লেক্ট হয়ে যায়। তো ঠিক সেই রকম ওশিয়ান কারেন্টও নর্থার্ন হেমিস্ফিয়ারে রাইটে বেঁকে যায় এবং সাউথার্ন হেমিস্ফিয়ারে লেফটে বেঁকে যায়। এইভাবে নতুন ভাবে ওশিয়ান কারেন্ট সৃষ্টি করছে। নেক্সট দেখো আমরা পাচ্ছি যে ডিফারেন্স ইন টেম্পারেচার। আমরা জানি যে সব জায়গায় টেম্পারেচার সেম নয়, ঠিক সেই রকম ওশিয়ানের মধ্যেও সব জায়গায় কিন্তু জলের টেম্পারেচারটা সেম নয়। কারণ দেখো ইকুয়েটর রিজিয়নে বা নিরক্ষীয় অঞ্চল যদি আমরা বলি, সেখানে সারা বছরই সূর্যরশ্মি লম্বাভাবে ডাইরেক্টলি পড়ে। তো সেখানে জলটা অটোমেটিক্যালি বেশি পরিমাণে টেম্পারেচার হচ্ছে, বেশি গরম হচ্ছে। কিন্তু যত আমরা পোলসের দিকে যাব বা উত্তর মেরু দক্ষিণ মেরুতে যাব, তত টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে, কারণ সানলাইটটা তত ভার্টিক্যাল ভাবে পড়ে, তির্যক ভাবে পড়ে, ডাইরেক্টলি পড়ে না। সেই জন্য সেই জায়গাগুলোর জলটাও কিন্তু টেম্পারেচারটা কমে যায়, ঠান্ডা থাকে। তো আমরা জানি যে কোনো টেম্পারেচার ওয়ার্ম জিনিস, সেটা উইন্ড হোক বা জল হোক, সেটা সবসময় লাইটার হয়। তো লাইটার হচ্ছে মানে ভীষণ হালকা আর উপরের দিকে মানে সারফেস কারেন্ট হিসেবে উপরের দিকে প্রবাহিত হচ্ছে। তার মানে যেই জায়গার টেম্পারেচার বেশি সেই জায়গার ওয়াটারের টেম্পারেচারও বেশি এবং সেই জায়গার জলটা ভীষণ হালকা হয়, হালকা হয়ে উপরের দিকে প্রবাহিত হয়, মানে ওশিয়ানের ওপর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এইভাবে ওশিয়ান কারেন্ট সৃষ্টি হচ্ছে। এবার ধরো যেটা ঠান্ডা জিনিস, সেটা বায়ু হোক বা সেটা ওশিয়ান কারেন্ট হোক, ঠান্ডা জিনিস সবসময় হেভিয়ার হয়, ভারী হয়, সেই জন্য নিচের লেয়ারের দিকে প্রবাহিত হয়। তো মেরু অঞ্চল থেকেও, মেরু অঞ্চলটা যেহেতু খুবই ঠান্ডা, তো ওখানের ওয়াটারটাও খুবই ঠান্ডা, তো সেটা ভীষণ ভারী। তাই মেরু অঞ্চলের ওয়াটার বা ওশিয়ান কারেন্টটা সবসময় আন্ডার সারফেস দিয়ে, আন্ডার কারেন্ট দিয়ে প্রবাহিত হচ্ছে, জলের নিচের লেভেল দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই জন্য নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ওয়ার্ম কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসছে আমাদের কোল্ড কারেন্ট, আন্ডার কারেন্ট হয়ে। আর মেরু অঞ্চলের দিকে যাচ্ছে ইকুয়েটর থেকে, সেটা সারফেস কারেন্ট হিসেবে যাচ্ছে। তো ওশিয়ান ওয়াটারের টেম্পারেচার এইভাবে আন্ডার কারেন্ট এবং সারফেস কারেন্ট তৈরিতে হেল্প করছে বা সমুদ্র স্রোত নতুন ভাবে এভাবে ক্রিয়েট হচ্ছে। নাম্বার 3 দেখো কি বলেছে, ডিফারেন্স ইন
ডিফারেন্স ইন স্যালিনিটি, সরি নাম্বার 4, ডিফারেন্স ইন স্যালিনিটি। স্যালিনিটি মিনস হচ্ছে লবণতা। আমরা জানি সমুদ্রের জল লবণাক্ত, তাই তো, কিন্তু এই লবণতা সবসময় সব জায়গাতে সেম থাকে না, পরিমাণটা কোথাও কম বেশি থেকেই যায়। তো যে কোনো বেশি স্যালাইন ওয়াটার বা বেশি লবণাক্ত জিনিস সবসময় ভারী হয়, আর কম লবণাক্ত জিনিস সবসময় হালকা হয়। তো এই কম লবণাক্ত বা লেস স্যালাইন ওয়াটার সারফেস কারেন্ট হিসাবে ওশিয়ানের ওপর দিকে প্রবাহিত হয়, আর মোর স্যালাইন ওয়াটার বেশি লবণাক্ত জল সেটা হেভিয়ার, তাই সেটা আন্ডার কারেন্ট হিসেবে নিচের দিকে প্রবাহিত হয়। তাহলে এইভাবে স্যালিনিটি আমাদের ওশিয়ান কারেন্ট সৃষ্টিতে হেল্প করছে। নেক্সট দেখো নাম্বার 5, লোকেশন এন্ড শেপ অফ কন্টিনেন্টস। এই যে লোকেশন এন্ড শেপ বলেছে, সব কোস্টাল লাইন গুলো কিন্তু একই টাইপের নয়, সবার শেপ আলাদা আলাদা হয়। তো ওশিয়ান কারেন্ট যখন ফ্লো করছে, ফ্লো করে কোস্টাল লাইনে যে বা কোনো ট্রিপে যে ধাক্কা খেয়ে আবার ব্যাকে ফিরে আসছে, তো ধাক্কা খাওয়ার পর যখন ফিরে আসছে অবস্ট্রাক্টেড হয়ে, তখন সেটা নতুন ভাবে ফিরে আসছে এবং নতুন তরঙ্গ নিয়ে নতুন ওশিয়ান কারেন্ট নিয়ে ফিরে আসছে। তো এইভাবে নিউ ওশিয়ান কারেন্ট ক্রিয়েট হচ্ছে। নেক্সট নাম্বার 6 দেখো, মেল্টিং অফ আইস, মানে আইসের গলন। ধরো কোনো একটা ওশিয়ানের মধ্যে ভীষণ বড় একটা আইসবার্গ রয়েছে, তো সেখানে আইসবার্গ সবসময় ফ্রেশ থাকে, ঠিক আছে, মানে স্যালাইন নয় জলটা। তো আইসবার্গটা মেল্টেড হওয়ার পর, বরফটা গলে যাওয়ার পর সেই জায়গার জলের পরিমাণ কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়, এবং যে জায়গাতে জলের পরিমাণ কম আছে সেই বাড়তি জায়গা থেকে সেই জায়গাতে জলটা সঞ্চালিত হয় অ্যাজ ওশিয়ান কারেন্ট বা সমুদ্র স্রোত হিসাবে। তো বেশি পরিমাণ জল কম পরিমাণ জলের দিকে সরিয়ে যাচ্ছে বা প্রবাহিত সঞ্চালিত হচ্ছে, দিয়ে একটা ব্যালেন্স ক্রিয়েট করছে। আবার এটাও হয় যে মেল্টিং অফ আইস, বরফ গলে যাওয়ার পর মোর স্যালাইন ওয়াটারটার সাথে মিশে গেল, মানে ফ্রেশ ওয়াটার মিশে গেল, এবং সেটা লেস স্যালাইন ওয়াটার হয়ে গেল। এবং আমরা জানি যে কম লবণাক্ত জল সবসময় হালকা হয়, তাই সেটা সারফেস কারেন্ট হিসেবে ফ্লো করলো, এটাও হতে পারে, দিয়ে নতুন ওশিয়ান কারেন্ট ক্রিয়েট করলো। নেক্সট নাম্বার 7, ডেনসিটি অফ ওশিয়ান ওয়াটার। ডেনসিটি মিনস হচ্ছে ঘনত্ব। তো এই ঘনত্ব ডিপেন্ড করছে টেম্পারেচার, প্রেসার এন্ড স্যালিনিটির উপর। তো স্যালিনিটি, টেম্পারেচার এন্ড প্রেসারের উপর ডিপেন্ড করে ডেনসিটি সবসময় বাড়তে থাকে বা কমতে থাকে, মানে ডেনসিটি ডিপেন্ড করছে এই সকল জিনিসগুলোর উপর। তো আমরা জানি ডেনসিটি যার যত বেশি ঘনত্ব, সেটা তত বেশি হেভিয়ার, তত বেশি ভারী হয়। তাহলে যে ওয়াটারের ঘনত্বটা বেশি সেটা আন্ডার কারেন্ট হিসেবে নিচের লেয়ার দিয়ে প্রবাহিত হচ্ছে, আর যেখানে জলের ঘনত্বটা কম সেটা হালকা, সেটা লাইটার, সেটা উপর দিয়ে সারফেস কারেন্ট হিসেবে প্রবাহিত হচ্ছে। এইভাবে ডেনসিটি, ওশিয়ানের ডেনসিটি, ওয়াটারের ডেনসিটি আমাদের সমুদ্র স্রোত ক্রিয়েটে হেল্প করছে বা আলাদাভাবে সমুদ্র স্রোত ক্রিয়েট করছে। নেক্সট দেখো বলছে চেঞ্জ অফ সিজন। চেঞ্জ অফ সিজনটাও একটা পয়েন্ট, কারণ হলো সিজন চেঞ্জ হলে উইন্ডও চেঞ্জ হয়। আমরা জানি যে মৌসুমী উইন্ড সেটা একটা মৌসুমী বায়ু, সেটা একটা সিজনাল উইন্ড। সেটা গ্রীষ্মকালের সময়, সামারের সময় সাউথ ওয়েস্ট থেকে যায়, আবার শীতকালের সময় রিট্রিট হয়ে নর্থ ইস্টে ফিরে আসে, মানে একটা আলাদা আলাদা সিজনে আলাদা আলাদা ভাবে প্রবাহিত হচ্ছে। এবং এই উইন্ডের সাথে সাথে ওশিয়ান কারেন্টও আলাদা সিজনে আলাদা দিক দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নতুন ভাবে ওশিয়ান কারেন্ট বা সমুদ্র স্রোত সৃষ্টি করছে। নেক্সট দেখো পয়েন্ট বলা হয়েছে 9, গ্র্যাভিটেশনাল পুল। গ্র্যাভিটেশনাল পুল বা মাধ্যাকর্ষণ শক্তি। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে, মানে ইকুয়েটোরিয়াল রিজিয়নের তুলনায় পোলার রিজিয়নে গ্র্যাভিটেশনাল পুল বা মাধ্যাকর্ষণ শক্তি বেশি। সেই জন্য ওই জায়গাতে জলের অ্যাট্রাকশনটাও বেশি, তাই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে জল রিফ্লেক্ট হয়ে চলে যায় ওয়াটার লেভেলটা। সেই জন্য এইভাবে সমুদ্র স্রোত কিন্তু নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে সরে যাচ্ছে বা সঞ্চালিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে, এইভাবে সমুদ্র স্রোত ক্রিয়েট হচ্ছে। নেক্সট পয়েন্ট দেখা বলেছে এভাপোরেশন। এভাপোরেশন কিভাবে সমুদ্র স্রোত ক্রিয়েট করছে? এভাপোরেশনের কারণে সমুদ্র জলের উচ্চতা হ্রাস পায়। এবার সমুদ্র জলের উচ্চতা যদি হ্রাস পায়, তাহলে যে জায়গাতে উচ্চতা বেশি আছে সেই জায়গা থেকে যে জায়গায় উচ্চতা হ্রাস আছে বা কম আছে সেই দিকে সমুদ্র জলটা ছুটে আসে বা সমুদ্র স্রোতটা আসে। এইভাবে কিন্তু সমুদ্র স্রোত ক্রিয়েট হচ্ছে, যে বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে সমুদ্র স্রোতটা ওয়াটারটাকে নিয়ে আসছে এবং একটা ব্যালেন্স বা সমতা ক্রিয়েট হচ্ছে আমাদের ওশিয়ান ওয়াটারের মধ্যে। নেক্সট দেখো বলা হয়েছে প্রেসার। প্রেসার কিভাবে সমুদ্র স্রোত সৃষ্টি করে? ঠিক বায়ুচাপে জলতল নিচু হয়ে যায় এবং কম বায়ুচাপে জলতল উঁচু হয়ে যায়, তাহলে উঁচু অঞ্চলের থেকে নিচু অঞ্চলের দিকে সমুদ্র স্রোত সঞ্চালিত হতে থাকে।
এইভাবে প্রেসার বা চাপ আমাদের সমুদ্র স্রোত ক্রিয়েট করছে। নেক্সট দেখো বলা হয়েছে সি ফ্লোর স্প্রেডিং বা সমুদ্র তলের ভূপ্রকৃতি। সমুদ্র তলের মধ্যেও শৈলশিরা, গায়ট, মালভূমি থাকে। আমরা যেমন আর্থ সারফেসের উপর মাউন্টেন, প্লেটু, প্লেন এসব দেখতে পাই, সমুদ্র তলের নিচেও কিন্তু শৈলশিরা, গায়ট, মালভূমি এসকল থাকে। তো এই সকলের জন্য সমুদ্র স্রোত বিক্ষেপ করে নতুন ওশিয়ান কারেন্ট ক্রিয়েট করে বা নতুন ভাবে সঞ্চালিত হতে থাকে। তাহলে দেখো আমরা এখানে 12টা পয়েন্ট পেলাম, উইন্ড, রোটেশন অফ দ্য আর্থ, রেফারেন্স টেম্পারেচার, এইভাবে প্রেসার, সি ফ্লোর স্প্রেডিং পর্যন্ত আমরা 12টা পয়েন্ট পেলাম এবং প্রত্যেকটাতে জানলাম যে সমুদ্র স্রোত কিভাবে ক্রিয়েট হচ্ছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। I hope that you have enjoyed the class and I hope that this lesson will be helpful to all of you. তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো ভিডিওটিকে এবং ভিডিওটিকে সবার কাছে পৌঁছে দাও যাদের এই ভিডিওটির প্রচুর দরকার আছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তবে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। Till then, take care of yourself, stay safe. Thank you.